ওয়েলকাম টু কনসেপসিয়া পলিটিকা। আজকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র সম্পর্কে আলোচনা করব। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা হচ্ছেন কার্ল মার্কস। এই জন্য একে মার্কসিয়ান সোশ্যালিজম বা মার্কসীয় সমাজতন্ত্রও বলা হয়। যাই হোক, সায়েন্টিফিক সোশ্যালিজম বলতে সাধারণত আমরা মার্কস, এঙ্গেলস এবং লেনিনের নির্দেশিত সমাজতন্ত্রকেই বুঝি। তো আগের ভিডিও যেটা আমি কাল্পনিক সমাজতন্ত্রের উপর করেছিলাম, সেখানে এটা পরিষ্কার করতে চেয়েছি যে যারা কাল্পনিক সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন তারা এক আদর্শ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, যেখানে ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, শোষণ থাকবে না, নির্যাতন থাকবে না, সমাজে অসাম্য থাকবে না। কিন্তু কিভাবে দূর করা যাবে এর বিজ্ঞান ভিত্তিক কোনো দিশা কিন্তু তারা দেখাতে পারেননি। কার্ল মার্কস প্রথম এই শোষণ, বঞ্চনা, সমাজে অসাম্য এগুলো দূর করার একটা বিজ্ঞান ভিত্তিক উপায় নির্দেশ করলেন। তিনি বললেন যে এই যে সমাজের যে পরিবর্তন, এক সমাজ থেকে এক সমাজের যে উত্তরণ, সেই পরিবর্তন কিন্তু এরকম ঘটে না। ইতিহাসের একটা নির্দিষ্ট নিয়মেই কিন্তু এর পরিবর্তন ঘটে। অর্থাৎ কল্পবাদীরা যেটা বলছিলেন যে যদি সদিচ্ছা থাকে এবং সেই অনুযায়ী যদি কার্যক্রম ঠিক করা যায় তাহলেই সমাজের পরিবর্তন আসবে। মার্কস বললেন না, এটা সম্ভব নয়। কেন? এই যে সমাজের পরিবর্তন, এই সমাজের পরিবর্তন একটা গতি আছে। ইতিহাসের নির্দিষ্ট নিয়ম মেনেই এই পরিবর্তন হয়। মার্কস বললেন যে মানুষ ইতিহাস সৃষ্টি করে, কিন্তু সে নিজের ইচ্ছায় সৃষ্টি করতে পারে না। অর্থাৎ এই যে বস্তু জগৎ, প্রাকৃতিক জগৎ, এই যেমন পরিবর্তন ঘটে চলেছে, এই পরিবর্তন যেমন অবশ্যই একটা অবশ্যম্ভাবী ঘটনা, সমাজের পরিবর্তনও কিন্তু এইরকম অবশ্যম্ভাবী একটা ঘটনা। তাহলে এর একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, কেন পরিবর্তনটা হচ্ছে এক সমাজ থেকে অন্য সমাজের। এটাই মার্কস নির্ধারণ করার চেষ্টা করলেন, অন্বেষণ করার চেষ্টা করলেন, এবং তিনি দেখালেন যে এই যে সমাজে অসাম্য, শোষণ, বঞ্চনা, এর মূল কারণ অবশ্যই ব্যক্তিগত সম্পত্তি, এবং এই ব্যক্তিগত সম্পত্তির যে উত্থান, এই উত্থানটা হয়েছে সাধারণত এই পুঁজিবাদী সমাজে। অর্থাৎ ধনতন্ত্রের যত বিকাশ হয়েছে, পুঁজিবাদের যত বিকাশ হয়েছে, তত ব্যক্তিগত সম্পত্তিকে তত বৃদ্ধি পেয়েছে, এবং ব্যক্তিগত সম্পত্তি যত বৃদ্ধি পেয়েছে তত কি হয়েছে, সমাজের মধ্যে এই শোষণ, বৈষম্য এবং হ্যাপস এবং হ্যাপস নটদের মধ্যে একটা ফারাক তত বৃদ্ধি পেয়েছে। তো এটাকে কি করে দূর করা যায়? এর থেকে মুক্তির উপায় কি? ব্যক্তিগত সম্পত্তি থেকে মানুষকে এই ব্যক্তিগত সম্পত্তির কিভাবে বিলোপ সাধন করা যায়? এই শোষণ, বঞ্চনা থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যায়? সমাজ থেকে অসাম্য কিভাবে দূর করা যায়? এটার উপায় অন্বেষণ করতে গিয়ে তিনি সমাজ বিকাশের স্তর যেগুলো, সেগুলো বর্ণনা করলেন। এবং তিনি একথা পরিষ্কার বললেন যে এই যে সমাজের পরিবর্তন, এক সমাজ থেকে অন্য সমাজে যে পরিবর্তন হচ্ছে, এর পরিবর্তনে বাহ্যিক কোনো উপাদান কিন্তু কার্যকরী নয়, এর গুণ কিন্তু ভেতরেই আছে। অর্থাৎ সমাজের অভ্যন্তরে সেই উপাদান আছে, এবং সেই উপাদানের পরিপ্রেক্ষিতেই কি হচ্ছে না, এক সমাজ থেকে অন্য সমাজে রূপান্তর হচ্ছে। এবং এইটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি দ্বন্দ্বমূলক বস্তুবাদেরকে সামনে নিয়ে এলেন, যে এর পরিবর্তনের মূলে হচ্ছে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা কিসের দ্বন্দ্ব? হ্যাঁ এবং নাইয়ের দ্বন্দ্ব, থিসিস এবং অ্যান্টিথিসিসের দ্বন্দ্ব। এবং এই থিসিস এবং অ্যান্টিথিসিস, বাদ এবং প্রতিবাদ, এর পরিপ্রেক্ষিতে আমরা একটা নতুন স্তরে পৌঁছাচ্ছি, যেটা হচ্ছে সিনথেসিস। এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা ঐতিহাসিক বস্তুবাদ যেগুলো এই আলোচনাতে আসবে, সেইগুলো বিস্তারিত আলোচনা আমি আলাদা আলাদা ভিডিও করেছি। যদি পরিষ্কারভাবে বা বিস্তারিতভাবে কারোর জানার ইচ্ছা থাকে তাহলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এই দ্বন্দ্বমূলক বস্তুবাদে মার্কস দেখালেন যে সমাজের যে পরিবর্তন হচ্ছে, প্রত্যেক সমাজে কি হয়েছে, বাদ এবং প্রতিবাদ। অর্থাৎ একটা সমাজ স্থিতিশীল চলছে,
তার এগেনস্টে কী আসছে? প্রতিবাদ আসছে, না এটা চলতে পারে না। ফলে কি হচ্ছে? একটা নতুন সমাজের সৃষ্টি হচ্ছে। যেমন আমরা দাস সমাজ যদি ধরি, তাহলে দাস সমাজ আমরা বাদ হিসাবে ধরলাম। তাহলে দাস সমাজ কি হলো না, এখানে আমরা দেখেছি যে কৃতদাস যারা, তাদেরকে পশুর মতো খাটানো হতো। মানুষের সাথে পশুর সাথে কৃতদাসদের কোনো রকম পার্থক্যই ছিল না। তাহলে কৃতদাসরা বা সারা জীবন এটা মেনে নিতে পারবে না, সম্ভব নয়। সুতরাং তাদের মধ্য থেকে অবশ্যই প্রতিবাদ আসবে। এই প্রতিবাদ আসার ফলেই একটা অন্য সমাজের সৃষ্টি হলো। এই সমাজটা হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ। সামন্ততান্ত্রিক সমাজকে এবার আমরা যদি, তাহলে সামন্ততান্ত্রিক সমাজটা হলো সিনথেসিস, অর্থাৎ দাস প্রভু বা দাস মালিক, তাদের এগেনস্টে প্রতিবাদ করছে কৃতদাসরা। পরিবর্তে আমরা একটা সিনথেসিস অবস্থা পাচ্ছি। সেই সিনথেসিস অবস্থাটা হচ্ছে কি না, সামন্ততান্ত্রিক সমাজ। কিন্তু দ্বন্দ্বমূলক বস্তুবাদে মার্কস বলছেন যে এই সিনথেসিসও কিন্তু স্থায়ী নয়, আবার এই সিনথেসিস বাদে পরিণত হয় এবং আবার সেই প্রতিবাদ, সেখান থেকে আবার প্রতিবাদ আসে এবং তার থেকে আবার একটা নতুন অবস্থা সিনথেসিস পরিণত হয়। তাহলে আমরা দেখছি যে এই যে সামন্ততান্ত্রিক সমাজ, সেখানে দুটো শ্রেণী আছে। একদিকে সামন্ত প্রভুরা আছে, আর একদিকে ভূমিদাসরা আছে। তাহলে ভূমিদাসরা কিছু কিছু অধিকার পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, অর্থাৎ শ্রমেরও কিছু মূল্য, যারা জমিতে চাষ করছে তার কিছুটা অংশ তারা পেতে সমর্থ হয়েছে। কিন্তু তা বলে এই নয় যে তাদেরকে যে শোষণ করা হচ্ছে শ্রমটা, তার থেকে তারা একদম মুক্ত হয়ে গেছে বা সমাজে একটা সাম্য প্রতিষ্ঠা হয়ে গেছে। হ্যাভস এবং হ্যাভস নটদের মধ্যে আর ফারাক নেই, ফারাক আছে, থাকতো। সুতরাং কি হলো না, ভূমিদাসদের থেকে একটা প্রতিবাদ আসলো। এই প্রতিবাদ আসার ফলে কি হলো না, একটা আবার সিনথেসিসে গেলাম, অর্থাৎ একটা নতুন সমাজের সৃষ্টি হলো। এই নতুন সমাজটা হচ্ছে কি না, পুঁজিবাদী বা বুর্জোয়া সমাজ। এই বুর্জোয়া সমাজে স্থায়ী হতে পারে না। এই বুর্জোয়া সমাজে স্থায়ী, আবার বুর্জোয়া সমাজে এই যে সিনথেসিস অবস্থা, এটা এগেনস্টে আবার প্রতিবাদ আসবে। অর্থাৎ এখানেও দুটো শ্রেণী আছে বুর্জোয়া সমাজেও। একদিকে আছে বুর্জোয়ারা, অন্যদিকে আছে প্রলেতারিয়াতরা বা সর্বহারারা। তাহলে কি, অর্থাৎ বুর্জোয়ারা হ্যাভস, প্রলেতারিয়াতরা হ্যাভস নট। তাহলে এই যে প্রলেতারিয়াতরা, এই যে বুর্জোয়া সমাজ, পুঁজিবাদী সমাজ, এই পুঁজিবাদী সমাজে শ্রমিক শ্রেণী একটা বিশাল সংখ্যা মানে সংগঠিত শ্রেণী। এই সংগঠিত শ্রেণীর যদি প্রতিবাদ আসে, প্রতিবাদ অনিবার্য আসবে, কেন শোষণ বঞ্চনা চিরদিন মেনে নেবে না। তাহলে কি হবে, অটোমেটিক্যালি আরেকটা নতুন সমাজের সৃষ্টি হবে, যে সমাজটাকে বলা হচ্ছে সময়তান্ত্রিক সমাজ মার্ক্সবাদ অনুসারে। তাহলে এই সময়তান্ত্রিক সমাজে কি, এই সময়তান্ত্রিক সমাজ এমন একটি সমাজ যে সমাজে এই যে এতদিন ধরে চলে আসা শ্রেণীদ্বন্দ্ব, অর্থাৎ সেই দাস সমাজে দুটো শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব, দাস প্রভু এবং কৃতদাসদের মধ্যে। সামন্ততান্ত্রিক সমাজে সামন্ত প্রভু বা ভূস্বামীদের সাথে ভূমিদাসদের। বুর্জোয়া সমাজে বা পুঁজিবাদী সমাজে সেখানে কি না, একদিকে বুর্জোয়াদের সাথে প্রলেতারদের শ্রেণীদ্বন্দ্ব। এই শ্রেণীদ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে কি হচ্ছে না, একটা নতুন সমাজ, যে সমাজতান্ত্রিক সমাজ, সেই সমাজে পৌঁছানো যাবে। এবং সেই সমাজতান্ত্রিকের লক্ষ্য কী হবে, সমাজতান্ত্রিক সমাজের সেই সমাজের গঠন পরিচালনা কী হবে, সেটা আলোচনায় পরে আসছে। তার আগে যেটা দিয়ে শুরু করেছি, যে মার্ক্স বলছেন যে এই যে সমাজের পরিবর্তন, একটা সমাজ থেকে অন্য সমাজের যে পরিবর্তন হচ্ছে, সেই সমাজের পরিবর্তনের মূলে আছে সমাজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বাহ্যিক কোনো উপাদান কিন্তু এখানে কার্যকরী নয়। অর্থাৎ কোনো ধর্ম বা যুদ্ধ বিগ্রহ বা সাংস্কৃতিক আন্দোলন এর পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে না। মূল পরিবর্তনটা হচ্ছে কি না, অভ্যন্তরীণ দ্বন্দ্ব। আরেকটা কথা মাথায় রাখতে হবে যে মার্ক্স সমাজকে এক অখণ্ড সত্তা হিসাবে তিনি দেখেছেন। অর্থাৎ সমাজ একটা অখণ্ড সত্তা এবং সমাজেরকে অখণ্ড সত্তা হিসাবে বিবেচনা করে সমাজের যে পরিবর্তনটা, সেটাও কিন্তু একটা নির্দিষ্ট কারণে হয়। এইটাই কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজের পরিবর্তন হয় না। যেমন কোথাও ধর্মীয় আন্দোলন হয়ে গেল, কোথাও সাংস্কৃতিক আন্দোলন হয়ে গেল, তার পরিপ্রেক্ষিতে একটা সমাজের পরিবর্তন হলো, সেটা নয়। সমাজের যে পরিবর্তন সেটা সামগ্রিক পরিবর্তন, এবং যেহেতু সমাজ একটা অখণ্ড সত্তা এবং একটা নির্দিষ্ট কারণে এই সামগ্রিক পরিবর্তনটা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুসারে মার্ক্স যেটা দেখালেন
যে বস্তু, কোনো বস্তুই কিন্তু কি না একটা জায়গায় স্থির থাকতে পারে না, তার পরিবর্তন অবশ্যম্ভাবী। তিনি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছিলেন যে জলকে যদি আমরা রাখি তো জল কি হবে, যদি একদিন সেটা হয় বাষ্প হয়ে উড়ে যাবে, কিংবা অতি ঠান্ডায় সেটা আস্তে আস্তে জমে বরফ হয়ে যাবে, পরিবর্তন হবে। জল কিন্তু সেই অবস্থায় থাকবে না। সমাজেও কিন্তু সেই রকম। ইতিহাস তাই বলে, ইতিহাস তারই সাক্ষী দেয় যে একটা নির্দিষ্ট স্থানে কিন্তু সমাজ কখনো স্থিতিশীল হয়ে থাকেনি, সমাজের পরিবর্তন হয়েছে এবং এটা অবশ্যম্ভাবী হবেই, বস্তু জগতের নিয়ম অনুসারেই হবে। তার জন্যই মার্ক্সবাদ হচ্ছে বৈজ্ঞানিক একটা মতবাদ। তো এই যে দ্বন্দ্বমূলক বস্তুবাদে মার্ক্স যেটা দেখালেন, এই যে দ্বন্দ্ব, দুটো শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে থিসিস অ্যান্টিথিসিস, তার পরিপ্রেক্ষিতে সিনথেসিস, একটা নতুন সমাজের সৃষ্টি। এই দ্বন্দ্বটা মূলত কোথায় না, মার্ক্স বলছেন এই দ্বন্দ্বটা মূলত হচ্ছে কি উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে। অর্থাৎ সেই সমাজে প্রচলিত যে উৎপাদন ব্যবস্থা, সেই ব্যবস্থাকে কেন্দ্র করেই কিন্তু দ্বন্দ্ব দুটো শ্রেণীর মধ্যে। অর্থাৎ উৎপাদনের দুটো উপাদান যদি আমরা দেখি, একদিকে আছে উৎপাদন শক্তি এবং একদিকে আছে উৎপাদন সম্পর্ক। এই উৎপাদন শক্তিটা কি না, উৎপাদন শক্তি হচ্ছে শ্রমিক এবং তার শ্রম শক্তি, এবং শ্রমিক বা কোনো কিছু জিনিস উৎপাদন করতে গেলে যে সকল আনুষঙ্গিক যন্ত্রপাতি দরকার হয় সেই সবই হচ্ছে শ্রম শক্তি। অর্থাৎ যেমন আগেকার দিনে কি প্রথম পাথরকেই অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে, আস্তে আস্তে ধাতুর আবিষ্কার হয়েছে, ধাতুর বিভিন্ন যন্ত্রপাতি সেইগুলো ব্যবহার করা হয়েছে উৎপাদন শক্তি হিসাবে অর্থাৎ উৎপাদন কার্যে। তারপরে বর্তমানে তো আধুনিক যন্ত্র সভ্যতার যুগ, শিল্প বিপ্লবের পর যন্ত্রের ব্যাপক প্রয়োগ হলো এবং ব্যাপক প্রয়োগ হওয়ার ফলে কি হলো, উৎপাদনও বৃদ্ধি পেল। সুতরাং উৎপাদন শক্তি ব্যাপক বৃদ্ধি পেল, এই যত যন্ত্রপাতির ব্যবহার বেশি হতে থাকলো। তাহলে এইখানে কি হচ্ছে না, এই যে এইগুলো মিলে হচ্ছে উৎপাদন শক্তি। এই উৎপাদন শক্তি আর এই যে উৎপাদন কার্য যে চলছে, উৎপাদন কার্য চলতে গেলে কি হয় না, মানুষে একটা সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কটাই হচ্ছে উৎপাদন সম্পর্ক। এই উৎপাদন সম্পর্কটা মূলত কিসের সম্পর্ক না, শ্রমিকের সাথে মালিকের সম্পর্ক। শ্রমিকের সাথে মালিকের একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতে উৎপাদন কার্য চলছে। তাহলে কি না, এই যে উৎপাদন, এই ডায়ালেকটিক্যাল যে মেটেরিয়ালিজম, সেখানে মার্ক্স পরিষ্কার বলে দিয়েছিলেন যে বৈপরীত্যের ঐক্য এবং সংগ্রামের একটা সূত্র, দ্বিতীয় সূত্র হিসাবে তিনি ব্যাখ্যা করেছিলেন যে কোথাও একটা ঐক্য আছে শ্রমিক এবং মালিকের সম্পর্কে, তার জন্য উৎপাদন কিন্তু ব্যাহত হয় না, উৎপাদন অব্যাহত থেকেছে, উৎপাদন কোথাও কিন্তু থেমে থাকেনি। আবার এর মধ্যেই এই শ্রমিকের সাথে মালিকের একটা বৈরিতার সম্পর্ক আছে, অর্থাৎ দ্বন্দ্বের সম্পর্ক আছে। এর জন্যেই কিন্তু এক সমাজ থেকে অন্য সমাজে পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং সেটা ইতিহাস সাক্ষ্য দেয় পরিবর্তন হয়ে হয়ে আসছে। সেই আদিম সাম্যবাদী সমাজ, তারপরে দাস সমাজ থেকে সামন্ততান্ত্রিক সমাজ, সামন্ততান্ত্রিক থেকে বুর্জোয়া সমাজ, এবং এরপরে আসবে সমাজতান্ত্রিক সমাজ। তাহলে এই উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্ক যেটা বললাম, যে উৎপাদন সম্পর্কটা তাহলে কি না, এই উৎপাদন কার্য চলতে গিয়ে শ্রমিকের সাথে মালিকের যে সম্পর্ক, সেই সম্পর্কটাই মূলত উৎপাদন সম্পর্ক। তাহলে আমরা যদি দেখি যে উৎপাদন শক্তি খুব দ্রুত পরিবর্তনশীল, অর্থাৎ মার্ক্সবাদে এটাই বলা হয়েছে যে উৎপাদন শক্তি খুব দ্রুত পরিবর্তনশীল। অর্থাৎ যত শ্রম নিয়োগ করা হয় উৎপাদন তত বৃদ্ধি পায়, এবং যত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে তত উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, মালিকের লভ্যাংশ তত বৃদ্ধি পাচ্ছে। যত উৎপাদন বেশি হবে লভ্যাংশ তত বৃদ্ধি পাবে, এটাই নিয়ম। তো সেই অনুপাতে শ্রমিকের সাথে মালিকের যে সম্পর্ক, অর্থাৎ উৎপাদন যে সম্পর্ক, সেই সম্পর্কটার কিন্তু পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ উৎপাদন শক্তি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু উৎপাদন সম্পর্ক সেই সাথে সামঞ্জস্য রেখে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তাহলে যেহেতু তার সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি পাচ্ছে না, সুতরাং কি হবে, উৎপাদন শক্তির সাথে উৎপাদন সম্পর্কের একটা দ্বন্দ্ব অনিবার্য, এটা অবশ্যম্ভাবী। প্রত্যেক সমাজে, সেই দাস সমাজ থেকে এটা দেখা গেছে। অর্থাৎ উৎপাদন যত বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধির লভ্যাংশ যদি শ্রমিকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে কি হবে না, এই উৎপাদন সম্পর্কটা ঠিক থাকে। কিন্তু সেটা হয় না পুঁজিবাদী সমাজে, অধিকাংশটাই আত্মসাৎ করে নেয় ওই সম্পদে বা উৎপাদনের উপকরণের যারা মালিক তারা।
আর যারা শ্রম করছে অর্থাৎ উৎপাদন করছে এবং যে কোনো জিনিসের মূল্য সৃষ্টি করছে, সেই মূল্য যারা সৃষ্টি করছে তারা কিন্তু বঞ্চিতই থেকে যাচ্ছে। সুতরাং কী হবে, তারা তো তাদের শ্রমের যে মূল্য, সেই মূল্য তো অবশ্যই দাবি করবে, এবং তারাই যেহেতু উৎপাদন কার্যে অংশগ্রহণ করছে, উৎপাদন বৃদ্ধি করছে, সুতরাং তাদের একটা আলাদা মর্যাদা প্রয়োজন। কিন্তু এটা পুঁজিবাদী সমাজে হচ্ছে না। এই পুঁজিবাদী সমাজে যেহেতু এটা হচ্ছে না, সুতরাং এই দ্বন্দ্বটা প্রকট হয়। প্রকট হওয়ার ফলেই কিন্তু কী হচ্ছে, এই উৎপাদন শক্তির সাথে উৎপাদন সম্পর্কের দ্বন্দ্বের ফলেই কিন্তু কী হচ্ছে না, একটা সমাজ থেকে অন্য সমাজে পরিবর্তন হচ্ছে। বৈজ্ঞানিক সমাজতন্ত্রে এটাই হচ্ছে প্রধান বক্তব্য, যে এই যে সমাজের পরিবর্তন, এই সমাজের পরিবর্তনে বাহ্যিক কোনো উপাদান কিন্তু এতে কার্যকরী নয়। যে উপাদানটা কার্যকরী সেটা সমাজের অভ্যন্তরস্থ উপাদান, অর্থাৎ এই উপাদানটা সমাজের অভ্যন্তরে আছে, এবং এই যে উপাদান, এই উপাদানটা হচ্ছে অবশ্যই বস্তুগত। কেন, অর্থনৈতিক অবস্থাকে কেন্দ্র করে বা সামগ্রিক উৎপাদন ব্যবস্থাটাকে কেন্দ্র করেই কিন্তু এই সমাজের পরিবর্তন বা এই দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব মানে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে সমাজের পরিবর্তন। তাহলে এই দ্বন্দ্ব, তাহলে বাহ্যিক কোনো কিছু কিন্তু এই সমাজের পরিবর্তনে তেমন ভূমিকা পালন করে না। একেবারে যে করে না সেটা মার্ক্সবাদে অস্বীকারও করা হয় না, কিন্তু মূল যে উপাদানটা, সমাজ পরিবর্তনের যে মূল উপাদান, সেই মূল উপাদানটা নিহিত আছে সমাজের অভ্যন্তরে। যেটা বললাম, যেটা হচ্ছে বস্তুগত, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে শ্রেণীদ্বন্দ্ব। তাহলে সমাজ পরিবর্তনের মূল কারণ হচ্ছে কি না, এই উৎপাদন সম্পর্কের সাথে উৎপাদন শক্তির দ্বন্দ্ব, যেটাকে আমরা বলি মূলত শ্রেণী সংগ্রাম। এই শ্রেণী সংগ্রাম বা উৎপাদন শক্তির সাথে উৎপাদন সম্পর্কের দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে একটা সমাজ থেকে অন্য সমাজে রূপান্তর। তাহলে এইভাবে কি হবে না, পুঁজিবাদী সমাজে, বুর্জুয়া সমাজে এই একদিকে শ্রমিকদের সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পাবে। কেন, প্রচুর প্রোডাকশন হবে, উৎপাদন হবে, যত বেশি উৎপাদন হবে শ্রমিকের সংখ্যাও তো বৃদ্ধি পাবে, কলকারখানা যত বৃদ্ধি পাবে। তাহলে শ্রমিকরা কিন্তু এখানে একটা সংগঠিত শক্তি, এবং এরা সংখ্যাগরিষ্ঠ। আর এদিকে কি হচ্ছে না, পুঁজিবাদী যারা, অর্থাৎ যারা উৎপাদন উপায়ের মালিক, তারা হচ্ছে কি, তারা এখানে কিন্তু সংখ্যা লঘিষ্ঠ, অর্থাৎ শ্রমজীবী শ্রেণী সংখ্যা গরিষ্ঠ এবং মালিক শ্রেণী কিন্তু এখানে হচ্ছে সংখ্যা গরিষ্ঠ, এই সংখ্যা লঘিষ্ঠ। তাহলে এই সংখ্যা লঘিষ্ঠ শ্রেণী কিন্তু কি করছে না, রাষ্ট্রটাকে পরিচালনা করছে সেইভাবে, রাষ্ট্রটাকে সেইভাবে, তাদের হাতেই রাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্ষমতা, এবং রাষ্ট্রের মাধ্যমে কি করছে, এই একটা বৃহৎ শ্রেণীকে তারা শোষণ করছে। অর্থাৎ সেই অনুপাতে তারা করে নিচ্ছে, আইন তৈরি করছে, আদেশ নির্দেশ জারি করছে, এবং কিছু কিছু জিনিস যেগুলো মানুষকে মনে হয় যে অনেক অধিকার দেওয়া হচ্ছে, স্বাধীনতা দেওয়া হচ্ছে, কিন্তু আদতে সেইগুলো শ্রমিকরা ভোগ করে না, বা এই শ্রমজীবী মানুষরা কিন্তু সেটা ভোগ করে না। আসল ভোগ করে কি, অধিকার বা স্বাধীনতা, সেগুলো মূলত ভোগ করে পুঁজিপতি শ্রেণী, কেন রাষ্ট্ররা তাদের স্বার্থেই পরিচালিত হয়। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে শ্রমিক বা এই যে সংখ্যা গরিষ্ঠ শ্রমজীবী শ্রেণী, তারা কিন্তু চিরদিন মেনে নেবে না, অর্থাৎ তারা শোষিত হবে, বঞ্চিত হবে চিরকাল। সমাজে এরকম বৈষম্য দিনের দিন বাড়তে থাকবে। সংখ্যা লঘিষ্ঠ একটা শ্রেণী, তারা দিনের দিন তাদের ধনসম্পত্তি বৃদ্ধি করবে, আর শ্রমজীবী একটা বৃহৎ গোষ্ঠী, তারা যে তিমিরে ছিল, যে অন্ধকারে আছে, সেই অন্ধকারেই থেকে যাবে। সেটা কিন্তু চলতে পারে না। অর্থাৎ শ্রমিকদের মধ্যে এই সচেতনতা যখন বৃদ্ধি পাবে, শ্রমজীবী মানুষদের মধ্যে এই সচেতনতা যখন বৃদ্ধি পাবে, তাদের শ্রমিক, কৃষক বা অন্যান্য পেশায় যারা নিযুক্ত আছে, তখন কি হবে, তখন তারা কিন্তু অবশ্যই এই সংখ্যা লঘিষ্ঠ পুঁজিপতি শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহ করবে, যেটাকে বলা হচ্ছে বিপ্লব, বিপ্লবে সামিল হবে। মার্ক্সবাদী বিপ্লব অনুসারে সমাজের আমূল পরিবর্তন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিপ্লব বলতে কিন্তু এখানে হিংসার তাণ্ডব নয়, এই ধ্বংসেরও তাণ্ডব নয়, এটা হচ্ছে সৃষ্টির মহোৎসব, অর্থাৎ নতুন কিছু একটা সৃষ্টি করতে চলেছে। তাহলে কি না, এই সৃষ্টির মহোৎসবে তখন সবাই সামিল হবে। এই সামিল হওয়ার পরিপ্রেক্ষিতে কি হবে না, এই সংখ্যা গরিষ্ঠ মানুষকে, তাদের হাতে যে এই রাষ্ট্রীয় ক্ষমতাটা ছিল, তাদের সেখান থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে সংখ্যা গরিষ্ঠ যে শ্রমজীবী মানুষ,
সেই সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের শাসন ক্ষমতাকে প্রতিষ্ঠা করতে হবে, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতাটাকে নিয়ে নিতে হবে। অর্থাৎ এতদিন ছিল সংখ্যা লঘিষ্ঠ শ্রেণীর শাসন, যারা এই সংখ্যা গরিষ্ঠ মানুষকে শাসন করছিল। এখন কি হবে না, এই সংখ্যা গরিষ্ঠ মানুষ তারা শাসন করবে এবং রাষ্ট্রটা পরিচালনা করবে তাদের নিজেদের স্বার্থেই। অর্থাৎ এই যে সংখ্যা গরিষ্ঠ শ্রমজীবী মানুষের যে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হলো, এটাকে বলা হচ্ছে সর্বহারার একনায়কতন্ত্র। সুতরাং সমাজতন্ত্রে বৈজ্ঞানিক সমাজতন্ত্র অনুসারে বা মার্ক্সবাদ অনুসারে পুঁজিবাদের পর সর্বহারার একনায়কত্বাধীন একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যেটাকে বলা হচ্ছে সমাজতন্ত্র। এই সমাজতান্ত্রিক বা সমাজতান্ত্রিক সমাজ, এই সমাজতান্ত্রিক সমাজের কাজটা কী হবে, বা এই সমাজতান্ত্রিক সমাজের চরিত্রটা কী রকম হবে না, এই সমাজতান্ত্রিক সমাজের চরিত্রটা সম্পূর্ণ আলাদা হবে এই পুঁজিবাদী বা বুর্জোয়া সমাজ থেকে। কেন পুঁজিবাদী বা বুর্জোয়া সমাজের, যদি আমরা যে কোনো সমাজের যে উপরিকাঠামোগুলো নির্ধারিত হয়, অর্থাৎ এই রাজনীতি, সংস্কৃতি, ধর্মীয় ব্যবস্থা বা আদার্স যা কিছু আছে, সেইগুলো সমস্ত কিছুই কিন্তু নির্ধারণ করে তার উৎপাদন ব্যবস্থাটার উপর। সেই সমাজের উৎপাদন ব্যবস্থাটা কী রকম, তাহলে সেই সমাজের উৎপাদন ব্যবস্থা যদি পুঁজিবাদী ধাঁচের হয় বা পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা হয়, তাহলে তার উপরিকাঠামোগুলো সেরকম হবে, তার রাজনৈতিক ব্যবস্থা সেরকম হবে, তার ধর্মীয় ব্যবস্থাও সেরকম হবে, তার সাংস্কৃতিক ব্যবস্থাও সেরকম হবে, তার প্রশাসনিক কাঠামো, এই যেমন আমলাতন্ত্র, এইসব সেরকম হবে। কিন্তু এই যে ভিত্তিটা, বেসটা যদি কি হয় না সমাজতান্ত্রিক ধাঁচের হয়, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাটা যদি সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা হয়, অর্থাৎ এখানে শ্রমিকের শোষণ করার বা শ্রমিকের শ্রমকে আত্মসাৎ করার কেউ নেই। যেটুকু শ্রমিকরা উৎপাদন করবে সেইটুকুর ফল ভোগ করবে শ্রমিকরাই। অর্থাৎ তারা যে দ্রব্যের মূল্য সৃষ্টি করছে, অর্থাৎ কোনো কিছু বস্তুর যে মূল্য সৃষ্টি করছে শ্রমিকরাই করে, তাহলে সেই মূল্যটা ভোগ করবে কে? শ্রমিকরাই করবে। অর্থাৎ এখানে হ্যাভস এবং হ্যাভস নটের মধ্যে ফারাকটা আর থাকবে না, ধীরে ধীরে কী হবে, এটা কমে আসবে। আর কি হবে না, যদি আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসে, তখন আর এই শ্রেণীটা থাকবে না, হ্যাভস এবং হ্যাভস নটদের মধ্যে এই ফারাকটা থাকছে না। এই ফারাকটা না থাকার ফলে কি হবে, তাহলে শ্রেণী আস্তে আস্তে বিলোপ হয়ে যাচ্ছে, হ্যাভস এবং হ্যাভস নটদের ফারাকটা মিনিমাইজ হয়ে যাচ্ছে বা একেবারে কমে যাচ্ছে বা থাকবে না, এরকম একটা অবস্থা। তখন কিন্তু রাষ্ট্রের আর প্রয়োজন থাকবে না। কেন রাষ্ট্র এতদিন যে কাজটি করে এসছে শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে কাজ করে এসছে। সামগ্রিক সমাজের একটা সর্বজনীন চরিত্র হিসেবে রাষ্ট্র কিন্তু তার ভূমিকা পালন করেনি বুর্জোয়া সমাজ। এতদিন এই যে রাষ্ট্র ভূমিকাটা পালন করে এসছে কতিপয় সংখ্যালঘিষ্ঠ মানুষের স্বার্থে এটা পালন করে এসছে। কিন্তু এখন কি হবে, এখন রাষ্ট্রটা কাদের নিয়ন্ত্রণে চলবে? এই যে সংখ্যা গরিষ্ঠ সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা হয়েছে, তাহলে সর্বহারার একনায়কত্বাধীন রাষ্ট্র। তাহলে এখন রাষ্ট্রের যে পরিচালন ব্যবস্থা, সেই ব্যবস্থাটা পুরোপুরি কাদের স্বার্থে হবে না এই সর্বহারাদের স্বার্থে। তাহলে এই সমাজতন্ত্রের উৎপাদন ব্যবস্থাটা, যেটা আগে বলছিলাম যে উৎপাদন পদ্ধতি বা উৎপাদন ব্যবস্থাটা সমাজতান্ত্রিক ধাঁচে রয়েছে, এখানে শ্রমিকের বা শ্রমজীবী মানুষের শ্রমটাকে আত্মসাৎ করার কেউ নেই। তাহলে তার উপরিকাঠামোগুলো দেখব সেইভাবে ঠিক কাজ করছে। অর্থাৎ এই সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার, শ্রমজীবী মানুষের স্বার্থকে প্রতিষ্ঠা করার, শ্রমজীবী মানুষের অধিকার স্বাধীনতাকে সুরক্ষিত করার স্বার্থেই কিন্তু কি হবে না এই রাষ্ট্র কাজ করবে। তাহলে এটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ। এই সমাজতান্ত্রিক সমাজ থেকে মার্ক্সবাদ বলছে যে একেবারে আরও সাম্যবাদে পৌঁছানো যায় যখন আস্তে আস্তে এই শ্রেণী বিলোপ হয়ে যাবে, শ্রেণী শোষণ থাকছে না, তাহলে শ্রেণী থাকছে না, শ্রেণী শোষণ থাকছে না, তাহলে কি শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে হাতিয়ার হিসেবে রাষ্ট্রেরও আর প্রয়োজন থাকছে না। রাষ্ট্র আপনি কি হবে না উবে যাবে। অর্থাৎ
লেনিন যাকে বলছেন উইদারিং অ্যাওয়ে অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্র উপে যাবে, রাষ্ট্রের আর প্রয়োজনই থাকবে না। তখন যে সমাজটা প্রতিষ্ঠা হবে সেই সমাজটাই হচ্ছে সাম্যবাদী সমাজ। তাহলে যে আদিম সাম্যবাদী সমাজ থেকে মার্ক্সবাদ বিশ্লেষণ করে দেখালেন যে আদিম সাম্যবাদী সমাজে কিন্তু কোনো শোষণ ছিল না। কেন না? সেখানে কোনো শ্রেণী ছিল না। কেন শ্রেণী ছিল না? না ব্যক্তিগত সম্পত্তি এই ধারণাটাই সেখানে ছিল না। সবই প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ জাতীয় সম্পদ, যার যেটুকু প্রয়োজন সাধ্যমতো সে সেটুকুই সংগ্রহ করেছে। আমার নিজের বলে কিছু নেই, এবং ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আরও বেশি বেশি জমি রাখো, আরও বেশি বেশি নিজেদের আয়ত্তে রাখো, এই ব্যাপারটাও কিন্তু ছিল না। তাহলে এই ব্যাপারটা যদি আবার না আসে, তাহলে সেই সমাজই হবে একমাত্র প্রকৃত সমাজ। সকল মানুষের স্বার্থে যে সমাজ কাজ করবে, সকল মানুষের স্বার্থ যেখানে প্রতিষ্ঠিত, সকল মানুষের মর্যাদা যেখানে প্রতিষ্ঠিত, এবং মর্যাদার সাথেই প্রত্যেকে শ্রম করবে, এবং শ্রমের বিনিময়েই খাদ্য। নো ওয়ার্ক নো ব্রেড, এটা মার্ক্সবাদে বলা হয়। তাহলে যে কাজ করবে না সে খেতেও পাবে না। তাহলে এই যে মধ্যস্বত্বভোগী যারা অন্যের শ্রমটাকে আত্মসাৎ করেই শুধু বেঁচেছিল, যাদের পুঁজি দিনের দিন বাড়িয়েছে, তাদের কিন্তু আর কোনো ভূমিকা সেই সমাজে থাকবে না, অর্থাৎ এই সমাজতান্ত্রিক সমাজে। তাহলে সমাজতান্ত্রিক সমাজে তাদের ভূমিকাটা যখন একেবারে নিঃশেষ হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা হবে। যাই হোক, এই যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলো, এই সমাজতন্ত্রের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য আছে। যেমন কী ধরনের রাষ্ট্রীয় কাঠামোটা হবে এখানে। এই রাষ্ট্র কাঠামো প্রথম যেটা হবে সেটা হচ্ছে কি বললাম, যেটা যে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা হবে। অর্থাৎ এই রাষ্ট্র হবে সর্বহারার একনায়কত্বাধীন রাষ্ট্র। অর্থাৎ সর্বহারার একনায়কত্ব বলতে কি না, সংখ্যা গরিষ্ঠ শ্রমজীবী মানুষের সরকার, অর্থাৎ শ্রমজীবী মানুষের রাষ্ট্র ব্যবস্থা যা কিছু আইন করুক না কেন, আদেশ নির্দেশ যাই বা দিক না কেন, সবই কাদের স্বার্থে? না এই শ্রমজীবী মানুষের স্বার্থে, সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের স্বার্থে। সুতরাং মার্ক্সবাদ অনুসারে বলা হয় যে এই সর্বহারার একনায়কত্বাধীন রাষ্ট্রই হচ্ছে একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র। কেন গণতন্ত্র যদি বলি সংখ্যাগরিষ্ঠের শাসন, তাহলে আমরা যদি দেখি তাহলে দেখব কি না এই সর্বহারার একনায়কত্বেই সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করে, অর্থাৎ সবচেয়ে বেশি মানুষের সমর্থনে এই সর্বহারার একনায়কত্ব। তাহলে অবশ্যই এটাই গণতন্ত্রের সর্বোচ্চ রূপ। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে। আর এতদিন ধরে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছিল, বা পুঁজিবাদী সমাজেও যে গণতন্ত্রের কথা বলা হয়, সেই গণতন্ত্র কিন্তু কি না সংখ্যালঘিষ্ঠের গণতন্ত্র। অর্থাৎ এটাকে আমরা প্রকৃত অর্থে গণতন্ত্র বলতে পারি না। মানুষ ভোট দেয়, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে, এগুলো আমরা সবাই বুঝি দেখি, কিন্তু মানুষকে এমনভাবে বিভ্রান্ত করা হয় যে কিভাবে মানুষকে শোষণ করা যায়, সেই শোষণের পথটা কিন্তু পরিষ্কার রেখে দেয় পুঁজিবাদী সমাজে। তাহলে এই গণতন্ত্র, পুঁজিবাদী যে গণতন্ত্র বা উদারনৈতিক যে গণতন্ত্র, সেই গণতন্ত্র কিন্তু প্রকৃত অর্থে গণতন্ত্র নয়, এবং এটা প্রকৃত অর্থে সংখ্যাগরিষ্ঠের শাসনও নয়। সর্বহারার একনায়কতন্ত্রই হচ্ছে প্রকৃত অর্থে প্রকৃত অর্থে গণতন্ত্র, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের শাসন। তাহলে এই যে বললাম যে এই যে সমাজতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হবে কাদের দ্বারা? না সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা হয়েছে, এবং সর্বহারার একনায়কতন্ত্রের অধীনেই কিন্তু এই রাষ্ট্র পরিচালিত হবে। এই যে সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রে কি না উদারনৈতিক যে গণতন্ত্রের মতো বহুদলীয় ব্যবস্থা থাকবে না। কেন এখানে শ্রমজীবী মানুষের স্বার্থ এক, তাদের স্বার্থের বাহক হিসাবে বা অগ্রণী বাহিনী হিসাবে একটা দলই থাকবে, এই দলটি হচ্ছে সর্বহারার দল। এই সর্বহারার দল তাহলে যেহেতু সংখ্যাগরিষ্ঠের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ দেখার জন্যে তাদের একটাই অগ্রণী বাহিনী, সেই বাহিনীটাই হচ্ছে কি না সর্বহারার দল। এই একটা দলই প্রয়োজন, একটা দলই থাকবে। কেন এদের সবার মতাদর্শও এক, সমস্ত মানুষের। তারা সবসময় চায় কি না ব্যক্তিগত সম্পত্তির বিলোপ, এতদিন ধরে যা শোষিত নির্যাতিত হয়ে এসছে তার বিলোপ,
ঠিক আছে, এবং রাষ্ট্র পরিচালিত হোক সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের স্বার্থে। সুতরাং সর্বহারা শ্রমজীবী মানুষের স্বার্থে একটা দলই থাকবে, সেই দলই তাদের প্রতিনিধিত্ব করবে, সেই দলই তাদেরকে পরিচালনা করবে, সেই দলই তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আর এই জন্য একটাই দল থাকে, সেই দলটি হচ্ছে সর্বহারার দল। মার্ক্সীয় সমাজতন্ত্রে বা বৈজ্ঞানিক সমাজতন্ত্রে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন এইটা অগ্রাধিকার। অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তির বিলোপ না করলে কখনোই কি সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে না। কেন এটা আমরা দেখেছি কাল্পনিক সমাজতন্ত্র যখন আমরা বিশ্লেষণ করেছি, যে কল্পবাদীরাও কিন্তু এটা এই মূল কারণটা ধরতে পেরেছিলেন বা উন্মোচন করে দিয়েছিলেন, যে সমাজে এই যে বৈষম্য, এই অসাম্য, এর প্রধান কারণ হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। সুতরাং মার্ক্সীয় সমাজতন্ত্রের প্রধান লক্ষ্য হচ্ছে এই ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন। এই ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন করতে হবে। যারা এতদিন ধরে রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রচুর সম্পত্তির মালিক হয়েছে, তাদের কাছ থেকে কি করতে হবে, সেই সম্পত্তিটা কেড়ে নিতে হবে। সেই সম্পত্তিটা কেড়ে নিয়ে সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের, যাদেরকে বঞ্চিত করা হয়েছে এতদিন ধরে ওই সম্পত্তি থেকে, সেখানে কি করতে হবে না, তাদের মধ্যে বিলিয়ে দিতে হবে। সমস্ত কিছু সম্পদের কি করতে হবে, জাতীয়করণ করা হবে। অর্থাৎ ব্যক্তিগত মালিকানাধীন কোনো সম্পত্তি থাকবে না, সবই সম্পত্তি হবে কি না জাতীয় সম্পত্তি। সম্পত্তি জাতীয়করণের মাধ্যমে কি হবে না, যারা এতদিন ধরে বঞ্চিত হয়েছে, যাদের কিছু নেই, একেবারে সর্বহারা, তাদের হাতে কিন্তু এই সম্পত্তি তুলে দিতে হবে। এটাই মার্ক্সীয় সমাজতন্ত্র চাই। মার্ক্সীয় সমাজতন্ত্রের প্রধান লক্ষ্য এটাই। এবং এইভাবে ধীরে ধীরে কি হবে না, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ সমাজতান্ত্রিক যে ব্যবস্থা বা সমাজতান্ত্রিক যে সমাজ, সেই সমাজে কি মূল লক্ষ্যটা হচ্ছে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা। অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করলে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন করতে হবে। সুতরাং ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন করো, যেটা বললেন যে এতদিন ধরে যে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জাতীয় সম্পত্তি নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছে, সেটা আবার কেড়ে নিতে হবে, তার কাছ থেকে নিয়ে নিতে হবে। দিয়ে কী করতে হবে, যাদের নেই, যারা হারিয়েছে সব কিছু, সর্বহারা, তাদের মধ্যে বিলিয়ে দিতে হবে। দিয়ে একটা অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে হবে। অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠাই হচ্ছে প্রধান লক্ষ্য মার্ক্সবাদের। এই সমাজতান্ত্রিক যে সমাজ বা সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে শ্রম। অর্থাৎ শ্রমের বিনিময়ে খাদ্য, নো ওয়ার্ক নো ব্রেড। যে কাজ করবে না সে খেতেও পাবে না। অর্থাৎ পরশ্রমভোগী এখানে থাকবে না। পরশ্রমভোগী থাকলেই ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি পাবে বা ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব হবে। যার যেটুকু শ্রম করার ক্ষমতা, সেই শ্রম অনুযায়ী তার মানে সাধ্য অনুযায়ী সে শ্রম করবে। আর এই যে যতটুকু শ্রম করবে তার বিনিময়ে সে ততটুকু কিন্তু সমাজ থেকে পাবে। অর্থাৎ একজন সে নিজে শ্রম করে যতটা উৎপাদন করতে পারছে, অর্থাৎ উৎপাদন ব্যবস্থায় তার ভূমিকা যতটা থাকছে, সে সেই অনুপাতেই কিন্তু তার লভ্যাংশ পাবে। এটাই হচ্ছে সমাজতান্ত্রিক সমাজের একটা বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে পরশ্রমভোগী নেই, শ্রমটাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। কেন শ্রমের বিনিময়ে যদি খাদ্য এই ব্যবস্থাটা আসে, তাহলে কেউ এই কয়েক বছরে কোটি কোটি টাকার সম্পত্তির কখনো মালিক হতে পারে না। কেন শ্রমের নিজে শ্রম করে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। এটা কখন সম্ভব, যখন রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে অন্যের শ্রম আত্মসাৎ করে, মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখে ধুলো দিয়ে যখন কি করছে না অন্যের শ্রমকে আত্মসাৎ করছে, তখনই একজন এই কোটি কোটি টাকার মালিক হতে পারে কয়েকটা বছরে। কিন্তু আদারওয়াইজ শ্রম করে কিন্তু এটা সম্ভব নয়। সুতরাং সমাজতান্ত্রিক রাষ্ট্রে শ্রমটাই একমাত্র গুরুত্বপূর্ণ। তুমি যেটুকু রোজগার করবে, অর্থাৎ সেইটুকুর জন্য কি করতে হবে, তোমাকে শ্রম করতে হবে। শ্রম করে তুমি যেটুকু রোজগার করতে পারো, সেটা তোমার সম্পত্তি, সেটা তুমি ভোগ করবে, সেটা ভোগ করার অধিকার তোমার আছে। কিন্তু রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে অন্যের শ্রমকে আত্মসাৎ করে নিজে কোটি কোটি টাকার মালিক হবে বা হাজার হাজার বিঘার জায়গার মালিক হবে বা 50, 60, 100টা ফ্ল্যাটের মালিক হবে, সেটা কিন্তু কখনোই
কাম্য মানে কখনোই চলবে না। সমাজতান্ত্রিক রাষ্ট্রে এটাই চাই। সমাজতান্ত্রিক রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ চরিত্র সম্পন্ন, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এই সমাজতান্ত্রিক রাষ্ট্র। কেন মার্কস বলেছেন ধর্ম হচ্ছে আফিমের নেশার মতো, রিলিজিয়ান ইজ দ্য অপিয়াম টু দ্য পিপল। কেন দেখা গেছে যে এই পুঁজিবাদীরা বা বুর্জোয়ারা কি করে না, যখনই কোনো সংকট আসে সমাজে তখন এই ধর্ম নামক একটা আফিমের নেশা মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়। অর্থাৎ সেই ধর্মকে নিয়ে তোমরা লড়াই করো, মেতে থাকো। ধর্ম একটা সেন্সিটিভ জিনিস সবার কাছে, সব মানুষের কাছে। সুতরাং এটা সহজেই কি হয় না রাজনীতিতে ব্যবহার করা যায়। অর্থাৎ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধর্মকে খুব সহজে ব্যবহার করা যায়। অর্থাৎ যখনই একটা বিশাল দেখা যাবে যে জনগণ কি হচ্ছে না বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে সরকারের প্রতি বা এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি, শোষণ বঞ্চনা মূল্যবৃদ্ধি এমন জায়গায় চলে গেছে যে মানুষ এবার বিদ্রোহ করবে, তখন ধর্মটাকে সামনে নিয়ে আসে। ধর্মে ধর্মে মানুষকে লড়িয়ে দাও, ধর্মে দ্বারা একটা সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করো এটা, এবং এটাকে একটা এমন চরম পর্যায়ে নিয়ে যাও যে মানুষ সব কিছু ভুলে তখন এইটাকে নিয়েই মেতে থাকবে। সুতরাং এইটা থেকে সজাগ থাকতে হবে। এই ধর্ম নিরপেক্ষ চরিত্র অর্থাৎ সকল ধর্মের মানুষ সমানভাবে বসবাস করুক, সকল ধর্মের মানুষ নিজেদের মতো করে নিজেদের ধর্মীয় উপাচার বা ধর্মীয় উপাসনা করুক, নিজের যে ধর্ম প্রতিষ্ঠান আছে সেই ধর্ম প্রতিষ্ঠানগুলো নিজেরা নিজেদের মতো চালাক। রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করবে না বা রাষ্ট্র কোনো ধর্মকে নিয়েই কিন্তু বেশি মাতামাতি করবে না। রাষ্ট্র সকল ধর্মকে সমানভাবে প্রতিপালন করবে। অর্থাৎ সকল ধর্মীয় মানুষ, সকল ধর্মীয় সম্প্রদায় যাতে সুরক্ষিত থাকে, কেউ কাকে যদি আঘাত করতে না পারে, নিজ নিজ ধর্মীয় ধর্মাচরণের ক্ষেত্রে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সেইটা রাষ্ট্র সুরক্ষা দেবে। কিন্তু রাষ্ট্র কখনোই এই ধর্মীয় আচরণ এটাকে কিন্তু রাষ্ট্র কখনোই অনুশীলন করবে না। অর্থাৎ রাষ্ট্রের প্রধান কাজই থাকবে সমাজতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রকে ধর্ম নিরপেক্ষ হিসাবে গড়ে তোলা, ধর্ম নিরপেক্ষ বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এবং এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করে মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা। মানুষের মানুষের যেটা বেসিক ডিমান্ড অর্থাৎ মৌল চাহিদা, সেই চাহিদা থেকে মানুষ যাতে সরে না যায়। অর্থাৎ এই রুটি মকান কাপড়া, এই যে বেসিক ডিমান্ড, এই ডিমান্ডটা থেকে মানুষ যাতে সরে না যায় সেইটার প্রতি লক্ষ্য রাখা এবং এইটাকে সুরক্ষিত করাই হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রধান কাজ। সুতরাং এখানে ধর্মীয় সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, ধর্মে ধর্মে ভেদাভেদের কোনো জায়গা নেই। সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ, সকল ধর্মীয় মানুষ মিলে মিশে থাকবে এবং তারা নিজেদের মতো ধর্মাচরণ করবে। মার্ক্সীয় সমাজতন্ত্র আন্তর্জাতিকতায় বিশ্বাস করে, জাতীয়তাবাদের উপর নির্ভর করে না। অর্থাৎ জাতীয়তাবাদ দেশকে ভালোবাসো, কিন্তু এই জাতীয়তাবাদের নামে যে উগ্র জাতীয়তাবাদ অর্থাৎ এক জাতি অন্য জাতিকে ঘৃণা করা, এক দেশ অন্য দেশকে ঘৃণা করা, এইটা কিন্তু কখনোই এই সমাজতান্ত্রিক যে গণতন্ত্র বলতে পারি বা মার্ক্সীয় সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রে কিন্তু এটা কখনোই গ্রহণযোগ্য নয়, এটা কিন্তু বিশ্বাস করে না। কেননা মার্ক্সবাদ অনুসারে কি না পৃথিবীর সকল শ্রমজীবী মানুষের স্বার্থ হচ্ছে এক, সেই স্বার্থটা হচ্ছে কি পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করো, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করো এবং লড়াই করে নিজেদের স্বার্থটাকে প্রতিষ্ঠা করো। অর্থাৎ শ্রমজীবী মানুষের স্বার্থকে প্রতিষ্ঠা করাই হচ্ছে সবার এক লক্ষ্য। এই জন্য মার্ক্সবাদে বলা হয় যে অল লেবার ইউনাইট, অর্থাৎ দুনিয়ার মজদুর এক হও, বা শ্রমিকের কোনো পিতৃভূমি নেই, অর্থাৎ পৃথিবীর সমস্ত শ্রমিকের স্বার্থ এক। সেই স্বার্থটা কি এই পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের স্বার্থকে প্রতিষ্ঠা এবং সমাজে হ্যাভস এবং হ্যাভস নটদের মধ্যে যে বিস্তর ফারাক, সেই ফারাকটাকে দূর করে সমাজে সাম্য প্রতিষ্ঠা। এই জন্যে জাতীয়তাবাদ বলতে যেটা উগ্র জাতীয়তাবাদ, সেই উগ্র জাতীয়তাবাদের বিরোধিতা করে মার্ক্সিজম। যেমন আমরা দেখেছি উগ্র জাতীয়তাবাদের ফলে কি হয়,
ইটালিতে মুসোলিনির শাসনে এবং জার্মানিতে হিটলারের শাসনে, সেখানে উগ্র জাতীয়তাবাদের মাধ্যমে কী হয়েছে, নেশনগুলোকেই সংকটের মধ্যে পড়তে হয়েছে। তাহলে কি না, এই উগ্র জাতীয়তাবাদের প্রতি বিশ্বাস রাখে না মার্ক্সীয় সমাজতন্ত্রে। কিসের উপর রাখা হচ্ছে না, আন্তর্জাতিকতাবাদে, অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত মানুষ একসাথে সহযোগিতার ভিত্তিতে, অর্থাৎ পারস্পরিক যে সহযোগিতা, সেই সহযোগিতার ভিত্তিতে বসবাস করুক, যুদ্ধ নয়, শান্তি চাই, এই নীতিতে সারা পৃথিবী চলুক, এটাই কিন্তু চায় মার্ক্সীয় সমাজতন্ত্র। সর্বহারার একনায়কত্বাধীন যে রাষ্ট্র বা সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্রে কিন্তু উদারনৈতিক যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আস্থা রাখে না। কেন, মার্ক্সবাদীরা মনে করে যে এই যে উদারনৈতিক গণতান্ত্রিক যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা কি করা হয় না, যত অবৈধ কাজগুলোকে, অর্থাৎ পুঁজিবাদীদের যত অবৈধ কাজগুলোকে এই বিচার বিভাগের মাধ্যমে বৈধতা আদায় করে নেওয়া হয়। অর্থাৎ কেউ একটা খুন করলো, সবাই জানলো যে ও খুন করেছে, বিচার বিভাগকে কাজে লাগিয়ে কি হলো, বিচার বিভাগকে কাজে লাগিয়ে কিছুদিন পর সেটা কি, তাকে দোষমুক্ত করে দিল যে তার কোনো দোষই নেই, সে খুন করেনি। আর এখানে গণমাধ্যম সবসময় ওই পুঁজিবাদীদের স্বার্থেই কাজ করে, তারা ঢাক ঢোল পিটিয়ে সেটা প্রচার করে দিল চারিদিকে। মানুষ কি বুঝলো, যে মানুষকে বোঝানো হয়ে গেল যে না, ও খুনি নয়, অর্থাৎ সবাই জানে যে ওই খুনি। বিচার বিভাগের মাধ্যমে এই যে একটা অবৈধ কাজ, এই কাজটা সে বৈধতা পেয়ে গেল, অর্থাৎ সে খালাস হয়ে গেল, দোষমুক্ত হয়ে গেল। এবং গণমাধ্যমগুলো তো পুরোপুরি কী হয়, এই যে যত অবৈধ কাজগুলো আছে পুঁজিবাদীদের টাকায় চলে এগুলো গণমাধ্যম। তাহলে পুঁজিবাদীদের কী হয়, বিভিন্ন ধরনের পারিতোষিক তারা পায়। এর পরিপ্রেক্ষিতে কি হয় না, তারা সবসময় ওই কয়েকজনের স্বার্থেই কিন্তু প্রচার করে যায় 24 ঘন্টা। এর ফলে কি হচ্ছে না, এর ফলে মানুষকে বিভ্রান্ত করছে। অর্থাৎ এই বিচার ব্যবস্থার মাধ্যমে একদিকে গণমাধ্যমের মাধ্যমে, দুদিকের মাধ্যমে যত সব অবৈধ কাজগুলো বৈধতা আদায় করে নিচ্ছে। এই জন্যে সমাজতান্ত্রিক যে গণতন্ত্র বা মার্ক্সীয় যে সমাজতন্ত্র বা সায়েন্টিফিক সোশ্যালিজমে যেটা বলা হয়, যে কি বলা হচ্ছে না, এখানে এই যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থাটা হবে কিন্তু জনগণের বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা পুরোপুরি কাদের স্বার্থে পরিচালিত হবে, খোলাখুলি বলে দেয় যে এই বিচার ব্যবস্থা পরিচালিত হবে এই সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবীর স্বার্থে। যেখানে শ্রমজীবী মানুষের, এই সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের স্বার্থ জড়িত আছে, ঠিক আছে, তাদেরকে ন্যায় দেওয়াই হবে এই বিচার ব্যবস্থার প্রধান কাজ। আর এই যে গণমাধ্যম, এই গণমাধ্যম কি হবে না, এখানে গণমাধ্যমের স্বাধীনতা স্বীকার করা হয় না। কেন না, এখানে এই যে সর্বহারা শ্রেণী, শ্রমজীবী সংখ্যাগরিষ্ঠ মানুষের শ্রেণী, এই শ্রেণীর মুখপাত্র হিসাবে তারা কিভাবে চলবে না চলবে, তারা কি সুযোগ সুবিধা পাচ্ছে না পাচ্ছে, এগুলো জানানোর জন্যে একটি বা দুটি মুখপত্রই যথেষ্ট। কেন না, উদারনৈতিক গণতন্ত্রের এই যে সংবাদ মাধ্যম, এই সংবাদ মাধ্যম বিভ্রান্ত করে, মিথ্যা খবর প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জন্যে সমাজতান্ত্রিক যে রাষ্ট্র বা সর্বহারার একনায়কত্বাধীন যে রাষ্ট্র, সেই রাষ্ট্রে কিন্তু এই গণমাধ্যমের, ঠিক আছে, গণমাধ্যমের কিন্তু স্বাধীনতা স্বীকার করা হয় না। কেন না, এখানে এই যে বললাম যে সর্বহারা শ্রেণী যাদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হয়েছে, তাদেরই মুখপত্র হিসাবে একটি কিংবা দুটি পত্রপত্রিকা বা গণমাধ্যমের অবস্থান থাকে, আদারওয়াইজ নয়। কেন, মূল উদ্দেশ্যটাই হচ্ছে কি, যেহেতু এই শাসনটাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর শাসন, শ্রমজীবী সংখ্যাগরিষ্ঠ মানুষের শাসন, সেহেতু তাদের স্বার্থ দেখা বা তাদের স্বার্থ রক্ষা করাটাই হচ্ছে প্রধান কাজ। সুতরাং এখানে গণমাধ্যম সেই কাজটাই করবে যাতে তাদের স্বার্থ রক্ষা হয়। সমাজতান্ত্রিক যে রাষ্ট্র বা সর্বহারা একনায়কত্বাধীন যে রাষ্ট্র, সেই রাষ্ট্র চলবে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি অনুসরণ করে। অর্থাৎ এখানে কিন্তু কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় পুরোপুরি কি না, গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করা হবে। একেবারে নিচুতলা থেকে প্রত্যেক সদস্যের মতামত নেওয়া হবে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে, এবং এইটা আস্তে আস্তে উপরতলা পর্যন্ত যেতে যেতে একবারে সর্বোচ্চ পর্যন্ত পৌঁছাবে, কেন্দ্র পর্যন্ত। তাহলে যে সিদ্ধান্তটা গেল কেন্দ্র পর্যন্ত, সেখানে কিন্তু গণতান্ত্রিক নীতি মেনেই হলো, অর্থাৎ সবার মতামত গ্রহণ করা হলো।
সবার মতামত নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ মানুষ কি চাইছে, ঠিক আছে, সেই সিদ্ধান্তটা গ্রহণ করা হলো, সেই সিদ্ধান্তটা কেন্দ্র থেকে গ্রহণ করা হবে। এইবারে সেই সিদ্ধান্তটা আসবে কেন্দ্র থেকে, কিন্তু তখন সেই সিদ্ধান্তটা মানতে সবাই বাধ্য থাকবে। এইটা কিন্তু আর কেউ বিরোধিতা করতে পারবে না। কেননা এই সিদ্ধান্তটা নিয়েছে কে? সকলে মিলে নিয়েছে, একদম নিচু স্তর থেকে আস্তে আস্তে উপরের স্তরে গেছে। তাহলে সমস্ত সদস্যের, সমস্ত মানুষের এখানে কি না মতামত আছে। এই মতামতের পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হলো। এই কেন্দ্র যখন সিদ্ধান্ত নিল, তখন কিন্তু সেই সিদ্ধান্ত মানতে অবশ্যই বাধ্য থাকবে সকলে, নালে কিন্তু পার্টির শৃঙ্খলা থাকবে না। সুতরাং পার্টির শৃঙ্খলা বিষয়ে এটা লেনিন খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন, যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে পার্টির শৃঙ্খলার উপর। পার্টির শৃঙ্খলা রক্ষিত না হলে কিন্তু এই সর্বহারার একনায়কত্বকে ধরে রাখা যাবে না। সুতরাং পার্টির শৃঙ্খলা রক্ষার্থেই কিন্তু এই সমাজতান্ত্রিক যে রাষ্ট্র বা সর্বহারার একনায়কত্বাধীন যে রাষ্ট্র, সেই রাষ্ট্রে কি না এই গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি কিন্তু মেনে চলা হয়। সুতরাং আমরা যেটা দেখলাম যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে বৈজ্ঞানিক বলা হচ্ছে এই কারণে যে এই যে শোষণ এবং বঞ্চনা, এই যে অসাম্য সমাজে এর প্রধান কারণটা কি? এর কারণটা কিন্তু উৎস অনুসন্ধান করেছেন কার্ল মার্কস। উৎস অনুসন্ধান করে তিনি সমাজ বিকাশের যে ইতিহাস, সেই ইতিহাসটা বর্ণনা করেছেন এবং এটা তিনি উন্মোচন করেছেন যে এর যে প্রধান কারণ, অর্থাৎ এই প্রধান কারণটা নিহিত আছে সমাজের অভ্যন্তরে এবং সমাজের বাইরে থেকে কোনো উপাদান কিন্তু এখানে ইনভলভ নেই, অর্থাৎ কার্যকরী নয়। সমাজের অভ্যন্তরে যে দ্বন্দ্ব, অর্থাৎ শ্রেণীদ্বন্দ্ব, সেই শ্রেণীদ্বন্দ্বকে কেন্দ্র করেই কিন্তু সমাজের এই পরিবর্তন, এক সমাজ থেকে অন্য সমাজের রূপান্তর, এবং এরই পরিপ্রেক্ষিতে একদিন কি হবে না সর্বহারার একনায়কত্বাধীন রাষ্ট্রে পৌঁছানো যাবে, অর্থাৎ সমাজতন্ত্রে পৌঁছানো যাবে। এবং সমাজতন্ত্রে পৌঁছানো গেলে তবেই কিন্তু ব্যক্তিগত সম্পত্তির অবসান হবে, যেটা কিন্তু কল্পবাদী বা কাল্পনিক সমাজতন্ত্রীরা কিন্তু এই যে দিশাটা, এই দিশাটা দেখাতে কিন্তু তারা সমর্থ হননি। এখানেই মূল ফারাক হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্রের সাথে এই সায়েন্টিফিক সোশ্যালিজম বা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান পার্থক্য। কাল্পনিক সমাজতন্ত্রে শোষণের যে উৎস, সমাজে যে অসাম্য, এর কারণ যে ব্যক্তিগত সম্পত্তি, এটা কিন্তু উন্মোচন করেছিলেন এবং তারা কল্পনার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন যে এইভাবে সমাজটাকে দূর করা যায়। কিন্তু এর মূল কারণটা কি? ব্যক্তিগত সম্পত্তির উৎপত্তিটা কোথায় হলো, কিসের থেকে আসলো এবং কিভাবে সত্যি বৈজ্ঞানিক ভিত্তিতে এটা দূর করা যায়, এর কারণ কিন্তু নির্দেশ করতে পারেনি, অর্থাৎ এর উপায় কিন্তু নির্দেশ করতে পারেনি এই কাল্পনিক সমাজতন্ত্র, যেটা কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্রে যার উপায় নির্দেশ করতে বা উপায় নির্ধারণ করতে কিন্তু সমর্থ হলো। অর্থাৎ শোষণের উৎস কি, এর একটা বিজ্ঞান ভিত্তিক আছে, অর্থাৎ এইভাবে শোষণের উৎপত্তি হয়েছে এবং এই পথে যদি এগোনো যায় তাহলে কিন্তু কি হবে না শোষণ থেকে মানুষ মুক্তি পাবে, সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে। এবং মার্ক্সবাদ যে বৈজ্ঞানিক, তার প্রমাণ এর বাস্তব প্রয়োগ হয়েছে প্রাক্তন সোভিয়েত রাশিয়ায়। আমরা যদি দেখি কিউবা, ভিয়েতনাম, চীন, পূর্ব জার্মানি, আরও অনেক উত্তর কোরিয়া, এই সবগুলোতে কিন্তু কি এই সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। তো এর পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে এই যে মার্ক্সীয় সমাজতন্ত্র, এই সমাজতন্ত্র কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্র।